গত কিছুদিন ধরে বাংলাদেশের সবচেয়ে হাইপে যে ফোনটা ছিল সেটা হচ্ছে ওয়ালটনের প্রিমো S8 মিনি। কারণ হচ্ছে 15,000 টাকার নিচে এই ফোনটা এক্সেলেন্ট স্পেসিফিকেশন অফার করছে, অ্যাটলিস্ট অন পেপার। সো আমরা যদি স্পেসিফিকেশনটা দেখি তাহলে এইটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর ইউজ করা হয়েছে। এই বাজেটে ফুল এইচডি রেজলিউশনে ডিসপ্লে দেওয়া হয়েছে, আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, 5000 mAh ব্যাটারি, বিল্ড কোয়ালিটি ভালো, লুক ভালো, সব কিছু মিলে এই ফোনটি মনে হচ্ছে দি পারফেক্ট ফোন ফর দ্য প্রাইস। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই ফোনটা মোটেই পারফেক্ট না, অ্যাটলিস্ট আমরা যতটা শুনেছি অনলাইনে বা মার্কেটে সবাই যেরকম হাইপ বলছে সেরকম পারফেক্ট না। বাট ওয়ালটন খুব ভালো একটা কাজ করেছে এই ফোনটা দিয়ে। সো এই ফোনের ভালো মন্দ সব কিছুই আজকে আপনাদেরকে জানাবো। বাই দ্য ওয়ে, এই ফোনের অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 13,999 বা 14,000 টাকা, 4GB 64GB ভেরিয়েন্ট। সো আমার হাতে দুইটা কালার ভেরিয়েন্ট আছে, হোয়াইট কালার এবং আরেকটা হচ্ছে গ্রিন কালার। এটার আরও একটা ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালারের। সবগুলো কালারই সুন্দর, আমার কাছে ব্যক্তিগতভাবে হোয়াইটটা ভালো লাগে, বাট গ্রিনটা অনেক বেশি এলিগেন্ট লুকিং, অনেকেই পছন্দ করতে পারেন। মজার বিষয় হচ্ছে ফোনগুলোর বক্সে দুইটা ব্যাক কাভার থাকে, একটা টিপিক্যাল যে ট্রান্সপারেন্ট টিপিইউ কেস সেটা, আর এটাতে একটু ডিজাইন করা কেস দেওয়া হয়েছে যেটা পেছনে লাগাইলে ফোনের ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায়। এটা একটা গুড জেস্টার ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে এই বিষয়টা। বাজেট বিবেচনায় এই ফোনের বিল্ড কোয়ালিটি আমার কাছে সলিড মনে হয়েছে। প্লাস্টিক বিল্ডের একটা ফোন, ক্যামেরা হাউসের ডিজাইন এবং প্লেসমেন্টটা আমার কাছে ভালো লেগেছে। যদিও রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা একটু উপরে মনে হয়েছে, এবং জানিয়ে রাখি এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ স্লো কাজ করছিল। টাচ করার সাথে সাথে যদিও ভাইব্রেশন আমি ফিল করতে পারছিলাম, বাট স্ক্রিনে লাইট জ্বলতে অনেক সময় লাগছিল। তার মানে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সফটওয়্যারের ট্রানজিশনটা অতিরিক্ত স্লো। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সাইডের বাটনগুলোকেও অনেক বেশি উপরে উঠিয়ে ফেলা হয়েছে, এটা আরেকটু নিচে দিলে সহজে রিচ করা যেত। বাম পাশে সিম কার্ড ট্রে আছে, যেখানে দুইটা সিমের পাশাপাশি আপনারা ডেডিকেটেড একটা স্টোরেজের অপশনও পেয়ে যাবেন। অ্যান্ড আরও একটা ভালো জিনিস হচ্ছে এটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন উপরের দিকে দেওয়া হয়েছে। আর নিচের দিকে একটা মনো স্পিকার ইউজ করা হয়েছে, যেটা বেশ লাউড ছিল, সাউন্ডে একটু ডেপথ আছে এবং বেইজি একটা ভাইব নিয়ে আসছিল সাউন্ডটাতে। এই জিনিসটা ভালো লেগেছে। যদিও অন্যান্য ফ্রিকোয়েন্সির কথা বললে এক্সিলেন্ট সাউন্ড বলবো না, বাট প্রাইস বিবেচনায় স্পিকারটা ডিসেন্ট ছিল। সেই সাথে 3.5mm অডিও জ্যাক, টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোনটাও নিচের দিকেই আছে। এবার চলে আসি ডিসপ্লেতে। এই ফোনটিতে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি LTPS প্যানেল ইউজ করা হয়েছে এবং এটা রেগুলার 60 হার্জের একটা ডিসপ্লে। উপরের দিকে ছোট্ট ক্যামেরা কাটআউট আছে, ইটস এ গুড থিং। বাট নিচের দিকে চিনটা একটু বড়, যদিও সাইডের বেজেলগুলো ন্যারো, বাট চিনটা একটু নোটিস করা যাচ্ছে চোখে। এবং ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে হওয়াতে অনেকেই এটাকে অনেক বাহবা দিচ্ছেন। নিঃসন্দেহে এটা একটা ভালো জিনিস। 15,000 টাকার নিচের প্রাইসে ইউজুয়ালি আমরা 720 দেখি, 1080 বা ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে কমই দেখি। বাট একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় রেজলিউশনে কিন্তু সব কিছু হয় না, ডিসপ্লের কোয়ালিটিটাও ইম্পর্টেন্ট। স্যামসাং দেখবেন অনেক সময় আছে 20,000 টাকার প্রাইসেও 720 ডিসপ্লে অফার করে, বাট তাদের ডিসপ্লের কোয়ালিটি ভালো হয়, সেই 720 ডিসপ্লে কিন্তু মানিয়ে নেওয়া যায়। সো এখানে যে 1080 ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এইটা আমার কাছে মনে হয়েছে অ্যাভারেজ কোয়ালিটির একটা ডিসপ্লে। প্রথমত এটার কালার টোনটা অতিরিক্ত কোল্ড মনে হয়েছে, আমার কাছে একটু কুল টোন দিচ্ছিল, এবং এটা সফটওয়্যারে কাস্টমাইজ করার কোনো অপশন নেই। কাস্টমাইজেশনের অপশনটা থাকলে আর একটু ওয়ার্ম করা যেত বলে আমি মনে করি। কম্পারেটিভলি একটু বেশি কোল্ড মনে হয়েছে। এর বাইরে কালার ঠিকঠাক ছিল, যদিও টাচ রেসপন্সটা আর একটু ইমপ্রুভ করা যেত। এবার চলে এসে এই ফোনটা সবচেয়ে বেশি হাইপ যে কারণে, সেটা হচ্ছে এই ফোনের প্রসেসর। এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 SoC ইউজ করা হয়েছে, যেটা মানে জাতীয় SoCতে পরিণত হয়েছিল কিছুদিন আগেই। বাজেট রেঞ্জের প্রায় সবগুলো ফোনে 2-2.5 বছর আগে আমরা এই SoCটা গণহারে দেখতাম। এরপরে আবার এটা চেঞ্জ হয়ে 662 এসছে, যেটা সিমিলার প্রসেসর। অ্যাকচুয়ালি 665 এর নাম চেঞ্জ করে তারা 662 দিয়েছে, একদমই মাইনর কিছু টুইক করার পরে। সো আমরা জানি 665টা অবসোলেট হয়ে গিয়েছে, মার্কেটে নেই, কারণ অন্য কোনো ফোন ইউজ করে না। ওয়ালটন এটা কীভাবে ম্যানেজ করলো আই এম নট শিওর, তারা কোনো ম্যাজিক হয়তো জানে, বাট এই ম্যাজিকটা করে তারা ভালোই করেছে। এই রেঞ্জে আমরা সব কিন্তু অন্যান্য SoCগুলো দেখে থাকি, সেই জায়গাতে স্ন্যাপড্রাগন অফার করাটা নিঃসন্দেহে একটা ভালো জিনিস। স্ন্যাপড্রাগনের যেই ইনহাউস কিছু বেনিফিটস আছে সবগুলোই কিন্তু এই ফোন থেকে পাওয়া যাবে। রিয়েল লাইফ পারফরমেন্সের কথা বললে কয়েকটা জিনিস এই ফোনে আমার কাছে বটলনেক মনে হয়েছে। প্রথমত হচ্ছে এটার সফটওয়্যার এবং UI। সো এটাতে Android 11 ইউজ করা হয়েছে, ইটস ফাইন বাই মি। Android 12 আদৌ আসবে কি আসবে না জানি না, বাট আসলে ভালো, না আসলেও সমস্যা নেই। বাট এটার যে UIটা আছে, এর আগে ওয়ালটন যেসব UI ইউজ করতো এখানে কিন্তু একটু ডিফারেন্ট। একটা কাস্টম স্কিন ইউজ করা হয়েছে, এটাতে কিছু কিছু কাস্টমাইজেশনের অপশন দেওয়া হয়েছে, আবার কিছু জায়গাতে আরেকটু রিডিফাইন্ড হতে পারতো বলে মনে করি। ফর এক্সাম্পল, এটার ওয়ালপেপারের কোনো স্টোর নেই, আপনি চাইলেই ওয়ালপেপার ডাউনলোড করে ইউজ করতে পারবেন না, থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হবে। সেই সাথে আপনি যে অ্যাপ ড্রয়ারের অপশনটা, এটা যদি আনতে চান তাহলে হোম স্ক্রিনে টাচ করে ইউজুয়ালি UI এর সেটিংয়ের মধ্যে আমরা সেগুলো পাই, বাট এটা ভেতর থেকে গিয়ে চেঞ্জ করতে হয়। এগুলো আমার কাছে মনে হচ্ছে আরেকটু ইউজার ফ্রেন্ডলি করা যেত। যদিও আইকনের ডিজাইনগুলো আগের চাইতে ইমপ্রুভ হয়েছে, কালার প্যালেট থেকে শুরু করে লুক ওয়াইজ এটা আগের চাইতে মাচ বেটার হয়েছে UI। তবে আমি বিশ্বাস করি ওয়ালটনের আরও ফোকাস করা উচিত সফটওয়্যার এন্ডে, কারণ একটা ফোনের পারফরমেন্স কিন্তু মেজরলি ডিপেন্ড করে সফটওয়্যারের উপরে। ফর এক্সাম্পল, এটার UIটা লুক ওয়াইজ সুন্দর হলেও
পারফরমেন্স ওয়াইজ কিন্তু অতটাও ভালো না, কিছুটা ল্যাগি ছিল ইউআই, এবং স্ন্যাপি যে একটা ফিল পাওয়া যায় ইউজুয়ালি যেগুলো আরেকটু ডেভেলপড ইউআই, সেই স্ন্যাপি ফিলটা আমি পাচ্ছিলাম না। মানে স্ন্যাপড্রাগন 665-এর পারফরমেন্স যতটুকু পাওয়া উচিত ইউআই এর কারণে আমি কিন্তু ততটুকু পাচ্ছিলাম না। সেই সাথে যেহেতু এটাতে 1080 রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার ফলে প্রসেসরকেও কিছুটা বেশি দৌড়াতে হচ্ছিল। সব কিছু মিলিয়ে এটার ডে টু ডে পারফরমেন্সটা আমার কাছে মনে হচ্ছে আরেকটু ইম্প্রুভ হতে পারতো। আর 4GB LPDDR4X র্যামটা মাল্টিটাস্কিং মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারছিল। সো যারা বেসিক ইউজার আছেন তাদের জন্য সমস্যা হবে না, বাট আপনি যদি পাওয়ার ইউজার হন তাহলে কিছুটা প্রবলেম ফেস করবেন। গেমিং পারফরমেন্স আপনারা প্রাইসের কথা বিবেচনা করলে ডিসেন্ট পাবেন। আমি কল অফ ডিউটি মোবাইল এবং পাবজি টাইপের গেমগুলো এটাতে খেলেছি, খুব একটা ল্যাগ আমি দেখিনি, যদিও মাঝে মধ্যে ফ্রেম ড্রপ হচ্ছিল, বাট সেটিংগুলো একটু লোয়ার করে আপনারা খেলবেন তাহলে পারবেন, কারণ এগুলো মূলত গেমিং সেন্ট্রিক ফোন না। স্টিল আপনারা অকেশনাল গেমিং এটা দিয়ে ইজিলি চালিয়ে নিতে পারবেন। ক্যামেরা সেকশনে এই ফোনের পেছনে 4টা সেন্সর আছে, যার প্রাইমারিটা হচ্ছে 16 মেগাপিক্সেলের, দেন 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার আছে, এরপরে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এটার প্রাইমারি ক্যামেরার ছবি স্পেশালি ডে লাইটে আমার কাছে অ্যাভারেজ টু অ্যাবোভ অ্যাভারেজ মনে হয়েছে। কিছু কিছু বেলায় ছবি ভালো আসছিল, আবার কখনো কখনো অনেক খারাপ আসছিল, মানে কনসিস্টেন্সিটা অতটাও ভালোভাবে মেনটেন করতে পারছিল না। ছবিতে কালার কিছুটা অফ ছিল, যদিও ডিটেল এবং শার্পনেস ওকে, 16 মেগাপিক্সেল হিসেবে এর চাইতে বেশি ডিটেল এক্সপেক্ট করা উচিত না। প্রাইমারি ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভড হতে পারতো। তবে আলট্রাওয়াইড শুটারটা আমার কাছে ভালো লেগেছে, কনসিডারিং দ্য প্রাইস। এই প্রাইস রেঞ্জে তো আলট্রাওয়াইড দেওয়াই হয় না বেশিরভাগ ফোনে, সেই বিবেচনায় এই আলট্রাওয়াইড ক্যামেরা নিয়ে আমি হ্যাপি। মজার ব্যাপার হচ্ছে এই ফোনটার ভিডিও সেকশনে আপনারা 4K 30 FPS এর অপশন পাবেন, উইচ ইজ গুড। ইভেন সামনের ক্যামেরাতেও 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। তবে ভিডিওতে স্ট্যাবিলাইজেশনের কথা প্রমিস করা হলেও ভিডিও খুব একটা স্টেবল ছিল না, দেখতে অতটাও ভালো লাগছিল না ভিডিও। সো অ্যাভারেজ কোয়ালিটির ভিডিও আপনারা পাবেন। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবিগুলো যদিও ঠিকঠাক ছিল, সোশ্যাল মিডিয়াতে শেয়ারেবল, দেখতে সুন্দর লাগে, পোর্ট্রেট মোডেও এজ ডিরেকশন ঠিকঠাক থাকে। তবে লো লাইটে দুইটা ক্যামেরার কোনোটাই ভালো পারফর্ম করতে পারে না, সামনে পেছনে দুই জায়গাতেই মানে বিলো অ্যাভারেজ কোয়ালিটির ছবি আপনারা লো লাইটে পাবেন। সো ক্যামেরা সেকশনে ইয়েস আলট্রাওয়াইড শুটারটা দিয়ে তারা খুব ভালো একটা কাজ করেছে, বাট ওভারঅল ক্যামেরার কোয়ালিটিটা আরেকটু ইমপ্রুভ করতে পারতো। সো একদম ডেডিকেটেড ক্যামেরা সেন্ট্রিক ফোন যদি খোঁজেন আপনি, তাহলে কিন্তু এই ফোনটা আপনাকে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করবে। তবে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না আপনি এটার ব্যাটারি সেকশনে, কারণ এটার ম্যাসিভ 5000 mAh ব্যাটারি ইজিলি আপনাকে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ দেবে যদি লাইট ও মডারেট ইউজ করেন। হেভি ইউজ করলেও আপনারা ভালো ব্যাকআপ পাবেন। আর এটার বক্সে 18 ওয়াটের চার্জার দেওয়া আছে, যেটা ইউজুয়ালি এই প্রাইস রেঞ্জে ফাস্ট চার্জার বলাই যায়, কারণ আমরা এই প্রাইস রেঞ্জের 10 ওয়াটের চার্জার দেখি, কিছু কিছু ফোন তো আবার 5 ওয়াট 8 ওয়াটও অফার করে। সেই বিবেচনায় ফাস্ট চার্জিংটা দেওয়াই অনেক ভালো হয়েছে। সো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার কথা না। এর বাইরে এই ফোনটার নেটওয়ার্ক রিসেপশন ভালো ছিল, কল কোয়ালিটি ভালো, ইয়ারপিসের সাউন্ডও ক্লিন ছিল, এবং এই ফোনটিতে দরকারি সব ধরনের সেন্সর আছে। মজার বিষয় হচ্ছে এটা ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও আছে, সেই সাথে স্ন্যাপড্রাগনের প্রসেসর হওয়ার ফলে আপনারা এটাতে জিকেমও ইউজ করতে পারবেন। সো অনেকগুলো বেনিফিট এক্সট্রা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। এখন ডিসিশন নেওয়ার পালা, ওয়ালটন S8 মিনি কিনবেন কি কিনবেন না। প্রথম কথা হচ্ছে এর আগে ওয়ালটন যে RX8 মিনি রিলিজ করেছিল সেটাতে প্রচুর পরিমাণে বাগস ছিল, অনেক প্রবলেম ছিল, ক্যামেরা অ্যাপ ফ্রিজ করতো, সেই সাথে ফোন গরম হইতো। সেই প্রবলেমগুলো কিন্তু এই ফোনটাতে নাই, মাচ স্টেবল এখন এটা। সো এইরকম যদি হয় তাহলে অবশ্যই রিকমেন্ড করা যায়, এবং এটা স্পেসিফিকেশনটা নিঃসন্দেহে এই প্রাইস রেঞ্জে এক্সেপশনাল। সো আপনারা চুজ করতেই পারেন এই ফোনটা। তবে এই ফোনটা নিয়ে আমরা যে ফিডব্যাকগুলো দিচ্ছি সেগুলো কনস্ট্রাকটিভ ফিডব্যাক, আই বিলিভ ওয়ালটন এগুলো অ্যাকসেপ্ট করবে এবং ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করবে। তার মধ্যে প্রথমটাই হচ্ছে সফটওয়্যারে ফোকাস করা। একটা নিজস্ব ইউআই ওয়ালটনে ডেভেলপ করা উচিত, যেটা ক্লিন হবে, রেসপন্সিভ হবে, স্ন্যাপি হবে, এবং হার্ডওয়্যারের যে ফুল পটেনশিয়ালটা সেটা সফটওয়্যারটা অফার করবে। যেই ইস্যুটা আমি এই ফোনে পাচ্ছি, এখনও কিন্তু ফুললি অপটিমাইজড এটার সফটওয়্যারটা হয়নি। এবং এটার সফটওয়্যার অপটিমাইজেশনের পাশাপাশি যদি কম্পিউটেশনাল ফটোগ্রাফিতে ওয়ালটন একটু ফোকাস করে তাহলে ক্যামেরা কিন্তু আরও মাচ ইমপ্রুভ করতে পারবে। আমরা যদি মেইন স্ট্রিম ব্র্যান্ডগুলো দেখি, তারা যতটা না হার্ডওয়্যারে ফোকাস করছে ক্যামেরার বেলায়, তার চাইতে অনেক গুণ বেশি কিন্তু সফটওয়্যারে ফোকাস করছে, এবং সফটওয়্যারে কিন্তু এখন ক্যামেরা কোয়ালিটিকে আরও একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। সো আমি বিশ্বাস করি ওয়ালটনের উচিত আরও বেশি কম্পিউটেশনাল ফটোগ্রাফিতে ইনভেস্ট করা এবং আরও বেশি সময় দেওয়া। এর বাইরে এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আরেকটু ফাস্ট করতে পারতো এবং সাইড মাউন্টেড দিয়ে দিলে অনেক ভালো হতো। সেই সাথে বাটন এবং এই স্ক্যানারের পজিশনিংটা আরেকটু ঠিকঠাক করলে ভালো হতো। সো দ্য ডিসিশন ইজ আপ টু ইউ, কিনবেন কি কিনবেন না অলওয়েজ আপনার উপর। বাট আমি ওয়ালটনের ফোন বলে বলছি না, দেশি ফোন বলে বলছি না, যে তারা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে অ্যাকচুয়ালি তাদের সাথে টেক্কা দেওয়ার মতো একটা ফোন হচ্ছে ওয়ালটন S8 মিনি। সো ডেফিনেটলি আপনি কনসিডার করতেই পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।